আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো চলেন দেখেন এটা কি বানিয়েছি, দেখে বোঝা যায় মজার লেভেলটা ঠিক কতটুকু হতে পারে। এটা হচ্ছে থানকুনি পাতার ভর্তা। তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আমি থানকুনি পাতার ভর্তা রেসিপিটা। আমার সাথে থাকবেন সবাই, আর প্লিজ এই ভিডিওতে যারা দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। প্লিজ সবাই একটু করে কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে চলেন এখন ভিডিওতে আসা যাক। তো দেখেন আমি একটা জালি নিয়ে নিয়েছি। এখন আমি চলে যাব থানকুনি পাতা নিতে। এটা আমার ব্যালকনিতে আমি থানকুনি পাতা রোপণ করেছিলাম। থানকুনি পাতা আমি অল্প কয়েকটা রোপণ করেছিলাম, এইখান থেকে আমি অনেকবারই খেয়েছি, তবু শেষ হয় না। এটা এতই বরকতময় একটা শাক এবং ঔষধের গুণে খুবই একদম ভরপুর একটা শাক। তো দেখেন আমার এখানে অনেকগুলো পাতা হয়েছে। তো এখন আমি সেগুলো গাছ থেকে ছিঁড়ে নিচ্ছি। থানকুনি পাতা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তো সবাই থানকুনি পাতার খেতে চেষ্টা করবেন, বিশেষ করে কাঁচা খেতে পারলে বেশি ভালো। তবে শাক হিসেবে, চাটনি হিসেবে রান্না করে যেভাবেই পারেন খেতে পারেন। তবে এটা থানকুনি পাতা একটা মহাঔষধি গুণ, এটা তারুণ্য ধরে রাখে। তো রেগুলার থানকুনি পাতা খাওয়ার চেষ্টা করবেন। তো দেখেন এখন আমি এখান থেকে পাতাগুলো সব ছিঁড়ে নিচ্ছি। এখানে যা আছে সবগুলো আমি ছিঁড়ে নিব। তারপরে এক সপ্তাহ পরে দেখবেন আবার এরকম হয়ে গেছে। নিজের গাছের শাক তুলে খেতে এটার মজাই অন্যরকম। যারা চাষ করে খান বা নিজের ওইভাবে বেলকনিতে বা ছাদে বাগান করে খান, তারাই বুঝতে পারবেন এটা আনন্দটা আসলে কতটুকু। এটার অন্যরকম একটা আনন্দ, যেটা বলে বোঝানো যাবে না। তো আমি এক এক করে এখান থেকে পাতা সবগুলো ছিঁড়ে নিচ্ছি। আর এই ফাঁকে একটু বলে রাখি, যারা আমার সাথে আছেন এবং আমাকে সাপোর্ট করছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন এবং আমি খুবই কৃতজ্ঞ আপনাদের প্রতি। তো যারা ভিডিওটা দেখেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমার 99% ভিডিওর যারা দেখেন তারা আনসাবস্ক্রাইবার। তো আমি সবাইকে একটা রিকোয়েস্ট করব, প্লিজ ভিডিওটা যারাই দেখবেন তারা একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন। তো দেখেন আমার প্রায় তোলা হয়ে গেছে, তবু শেষ হচ্ছে না, এতগুলো পাতা এখানে হয়েছে। তো আপনার বাজার থেকে শাকটা কিনে এনে যেটা গোড়া টাইপসের থাকে, যেটাতে গোড়ালি থাকে, ওই ধরনের শাকগুলা কয়েকটা রোপণ করে দিবেন। দেখবেন যে আপনার আর থানকুনি পাতা বছরেও শেষ হচ্ছে না। এই শাকের বছর কিন্তু 1 বছর হয়ে গেছে আমি রোপণ করেছি। এই 1 বছর আমি অনেকবারই এই শাক খেয়েছি। তো এটা আমি কয়েকদিন আগে তুলেছিলাম, এখন দেখেন আবার সে অনেকগুলো হয়ে গেছে। তো এটা কিন্তু বাড়তেই থাকে, কারণ এটার যে বীজটা সেটা পড়লে এখান থেকে আবার পাতা হয়ে যায়। তা কোনো ধরনের আলাদা কোনো পরিচর্যা করতে হয় না, জাস্ট রোপণ করে রেখেছি আর প্রতিদিন বা 2 দিন পরে একটু করে পানি দিলে হয়ে যায়। দেখেন, তো চলেন তাহলে এরপরে হ্যাঁ, আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো, যেটা দেখে আপনারা অনেক আনন্দিত হতে পারবেন। আমার নিজেও খুব আনন্দ লেগেছিল, কারণ দেখেন এটা তরমুজ গাছ। আমাদের তরমুজ এনেছিল, সে তরমুজের একটা বীজ হয়েছে। তো বীজে দেখেন ফুল এসেছে, এটা বেশি দিন কিন্তু হয়নি। তো দেখেন বীজের মধ্যে এখানে কিন্তু তরমুজ ধরেছে। দেখেন এই যে দেখেন আমার কাছে তরমুজ ধরেছে, তরমুজের সাইজটা এতটুকু হয়েছে, আরও ফুল এসেছে, আরও কলি এসেছে। তারপর আপনারা তরমুজ খাওয়ার পরে বীজটা রোপণ করে দিবেন। দেখবেন আপনাদেরও কোনো পরিচর্যা ছাড়াই এটি পড়া আপনাদেরও কোনো কষ্ট করতে হবে না। তো এইভাবে লাগিয়ে নিজের ঘরেই তরমুজ গাছ লাগিয়ে তরমুজ খেতে পারেন, এত দাম দিয়ে খেতে হবে না। তো দেখেন এখানে আমার মোট অনেকগুলাই পাতা হয়েছে, প্রায় 1 ঝাঁকির মতো হয়েছে পাতাগুলা। এখন এই পাতাগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিব।
আমরা অনেকেই শাক হচ্ছে ধুতে পারি না, সেজন্য হচ্ছে বালি বালি থেকে যায়। শাককে হচ্ছে ঝাঁকিতে ঝেঁকে ঝেঁকে না ধুয়ে অবশ্যই একটা বড় বালতি বা হচ্ছে গামলা বা এরকম বড় একটা হাঁড়িতে পানি বেশি করে নিয়ে পানিতে ডুবিয়ে তারপর হচ্ছে শাকগুলো ধুতে হবে, তাহলে বালি একটা বালিও থাকবে না। তো দেখেন আমি কিভাবে ধুচ্ছি, এভাবে বেশি করে পানি দিয়ে সেখানে ভালো করে হাত দিয়ে ছল ছল করে ধুয়ে নিচ্ছি, তাহলে বালি যদি একটাও থাকে তাহলে সেটা নিচে পড়ে থাকবে, শাকের সাথে আর লেগে থাকবে না। তো দেখেন এখানে হচ্ছে শাকটা হচ্ছে আমি কিন্তু আগে ঝাঁকি দিয়ে একটু ঝেঁকে ধুয়ে নিয়েছিলাম, তারপরে হচ্ছে আমি এইভাবে পানি থেকে বারবার হচ্ছে তুলে কয়েক ধাপে হচ্ছে আমি ধুয়ে নিব, তাহলে মোটামুটি আমার পরিষ্কার হয়ে যাবে, কোনো ধরনের ময়লা বা হচ্ছে বালি থাকবে না। শাকের মধ্যে বিশেষ করে বালিটা একেবারেই খাওয়া যায় না গজগজ করে। তো আমার ধোয়া হয়ে গেছে। এখন হচ্ছে দেখেন আমি এখানে একটু করে তেল, সরিষার তেল দিয়ে দিয়েছি, এটা সয়াবিন তেল দিলেও হবে। সেই তেলের মধ্যে হচ্ছে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন, আর হচ্ছে সেটা একটু করে ভেজে দিব। আর হ্যাঁ, এখানে কিন্তু লাল মরিচ দিব আর হচ্ছে কাঁচা মরিচও দিব, সবগুলো একসাথে দিয়ে আমি একটু হচ্ছে নেড়ে চেড়ে দিব, যে কাঁচা যে গন্ধটা ওটা যেন চলে যায়। আগে হচ্ছে পেঁয়াজ আর রসুনটা একটু ভেজে নিচ্ছি, কারণ মরিচটা দিলে সাথে সাথে বেশিক্ষণ করা যাবে না, তাই হচ্ছে আগে পেঁয়াজ আর রসুনটা একটু ফ্রাই করে নিচ্ছি যেন গন্ধটা চলে যায়, কাঁচা গন্ধটা, আর যেন একটু ভাজা ভাজা হয়, যেন স্মেলটা আর কি ভালো আসে। এখন এক সাইডে হচ্ছে আমি জায়গা করে নিয়েছি, এখন আমি এক সাইডে দিয়ে দিলাম শুকনো মরিচ আর লাল মরিচ, সেটা হচ্ছে আমি ভেজে নেব। তো এইভাবে হচ্ছে সবগুলা উপাদান, এই 4টা উপাদান একসাথে হচ্ছে আমি ভেজে নিচ্ছি, আপনারা আলাদা আলাদাও ভেজে নিতে পারেন। তো দেখেন আমার ভাজা প্রায় শেষ পর্যায়ে হয়ে গেছে, আমার পেঁয়াজ আর রসুনটা হয়ে গেছে, মরিচটা একটু বাকি আছে, একটু করলেই হয়ে যাবে। এখন হচ্ছে আমি হচ্ছে একটা ব্লেন্ডার জাগ নিয়েছি, তো এখানের মধ্যে আমি সেই ধোয়া থানকুনি পাতাগুলো দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনারা কুচি কুচি করে কেটে দিতে পারেন, আমি কুচি কুচি করে কেটে দিইনি, যেভাবে পাতাগুলো ছেড়েছি একটা করে পাতা ওইভাবেই দিয়ে দিলাম। দেখেন কি ফ্রেশ তাজা, নিজের ঘরের নিজের বাসার, এটার হচ্ছে আনন্দটাই অন্যরকম। তো এখন এটার উপরে হচ্ছে আমি যে ভাজা পেঁয়াজ রসুন আর মরিচগুলো রেখেছিলাম সেটাও দিয়ে দিব, সেটা সবটাই হচ্ছে আমি এক এক করে দিয়ে দিচ্ছি, পুরোটাই আমি এখানে দিয়ে দিব। পুরোটা দিয়ে আমি এখানে হচ্ছে এটা ব্লেন্ড করে নিব। তো একটু হচ্ছে লবণ দিয়েছি আর হালকা করে একটু পানি দিয়েছি, খুব বেশি পানি কিন্তু দেওয়া যাবে না, হালকা করে পানি দিয়েছি। প্লিজ সাবস্ক্রাইব। তো হচ্ছে এরপরে আমার ব্লেন্ড করাটা হয়ে গেছে, দেখেন আমার ইয়েটা এরকম হয়েছে, ঠিক পুরোটাই হচ্ছে আমার ব্লেন্ড হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি একটা চুলার মধ্যে ফ্রাই প্যান দিয়ে নিচ্ছি, ফ্রাই প্যানের মধ্যে আমি আবার একটু তেল দিয়ে দিলাম, সেখানে হচ্ছে দিয়ে দিলাম সেই ইয়েটা ব্লেন্ড করা শাকটা দিয়ে দিলাম। তো দেখেন এখানে কিন্তু মোটামুটি ভালোই পানি আছে, এই পানিটা দিয়ে শাকটা সিদ্ধ হয়ে যাবে, মিক্সড হয়ে যাবে। তো একটু হচ্ছে এভাবে নেড়ে দিতে হবে যেন নিচে লেগে না থাকে, এইভাবে একটু একটু করে পুরাটাই হচ্ছে পানিটা একদম উঠে যাবে। এই যে দেখেন এই থিকনেসটা দেখলে বোঝা যায় যে এরকম হয়ে গেছে আমার প্রায় শাকটা, কিন্তু আরেকটু পানি আমি শুকাবো। তো এভাবে যখন শাকটা প্রায় হয়ে যাবে তখন কিন্তু ছিটে আসবে, তো একটু দূর থেকে নাড়তে হবে, যে হালিমের মতো নেড়ে নেড়ে থাকতে হবে, আর একদম এরকম ছিটে ছিটে ফুটা আসবে, এটা কিন্তু হাতে লাগলে হাত পড়ে যাবে, বা যেখানেই ফুটাটা পড়বে আপনার কিন্তু স্কিন জ্বলে যাবে। তো সেজন্য হচ্ছে একটু দূর থেকে ভালোভাবে নেড়ে দিতে হবে আর জালটা একটু স্লো দিতে হবে। তো দেখেন আমার থিকনেসটা এখন এরকম হয়েছে, আমি আর একটু এটা শুকাবো। এই যে এখন দেখেন এভাবে নিচে লাগছে না, মানে হচ্ছে এটা আবার হয়ে গেছে, যেহেতু নিচে আটকাচ্ছে না। তো আমার ধনেপাতা থানকুনি পাতা ভর্তাটা হয়ে গেছে, একদম দেখে মনে হচ্ছে না কচু শাক বা কিছু একটা, এত মজা হয়েছে। যেহেতু ভয়েসটা আমি পরে দিচ্ছি,
তো নিয়ে এটা খাওয়ার পরে সবাই এত বেশি সুনাম করেছে, খুবই মজা হয়েছে এই থানকুনি পাতার ভর্তাটা। তো এইভাবে সবাই আপনারা বানিয়ে খেতে পারেন। আমি হচ্ছে এরপরে আবার বানিয়েছি রেসিপিটার পরে হচ্ছে 1 সপ্তাহ হয়ে গেছে অবশ্য, খুব সময়ের কারণে হচ্ছে আমি ঠিকমতো ভিডিওটা দিতে পারি না, ভিডিও করে রাখি কিন্তু যে এটা একটু এডিট করব, তারপরে হচ্ছে এডিট বলতে ভয়েসটা দিব আর কি, সে ভয়েসটা দেওয়া হয়ে ওঠে না, আমার এত বেশি বিজি সময় যায়। তো 1 সপ্তাহ আগেও এটা করেছিলাম, এরপরে আবার বানিয়ে খেয়েছি, এত বেশি মজা ছিল। আপনারা সবাই এভাবে বানিয়ে খেবেন, ট্রাস্ট মি, এটা খুবই মজা এবং খুবই স্বাস্থ্যসম্মত একটি খাবার। তো যারা হচ্ছে শাক খেতে চায় না বা থানকুনি পাতা খেতে চায় না, তাদেরকে দিলে এইভাবে দিলে তারাও খেয়ে নেবে। তো সবাইকে অনেক বেশি ধন্যবাদ আবারও যে আমার সাথে থাকার জন্য। আপনারা সবাই আমার সাথে থাকবেন এভাবে, সবাই সাবস্ক্রাইব করে দেবেন, এটা আপনাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট। তো দেখেন কি মজা, আমি একটা ভর্তা বানিয়ে দেখিয়েছি, এরপর থেকে আরও ভালো ভালো বেশি রান্না আসবে। তো এভাবে সাথে থাকবেন। আল্লাহ হাফিজ। ও হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না, যারাই ভিডিওটা দেখবেন অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন।